শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর পরমাণুর গঠন চ্যাপ্টারের পরবর্তী একটি টপিক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা আলোচনার প্রথমেই আমাদের জেনে নিতে হবে, আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে আলোর মতোই ইলেকট্রনের কিন্তু দ্বৈত সত্তা বা ডুয়েল নেচার বর্তমান। অর্থাৎ ইলেকট্রন কিন্তু অনেকটা কখনো কখনো সেটা কণা রূপে আচরণ করে, যেটা আমরা স্বাভাবিকভাবে অনেক আগের থেকে জেনে আসছি, এবং এখন আমরা ধীরে ধীরে জানতে পারছি যে ইলেকট্রন কিন্তু তরঙ্গ রূপেও আচরণ করতে পারে। অর্থাৎ ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র কণাগুলোর কিন্তু দু রকমের ধর্ম বর্তমান থাকে, একটা কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তো সেই কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম যাদের মধ্যে আছে সে ধরনের কণাগুলি, অতি ক্ষুদ্র চলমান কণাগুলোর ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বা ওয়েভ মেকানিক্যাল মডেল সেগুলো কিন্তু পরবর্তীকালে খুব কার্যকরী, যেটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্স বলি, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের আসবে। তো সেই কোয়ান্টাম মেকানিক্স বা ওয়েভ মেকানিক্যাল মডেল আমরা যাই বলি না কেন, সেই সমীকরণের ভেতরে না ঢুকে আমরা কোয়ান্টাম সংখ্যা কিন্তু সেখান থেকে আমরা পাই মোটামুটি। তো সেই ভেতরে প্রবেশ না করে খুব সহজ সরল ভাষায় আমরা কোয়ান্টাম সংখ্যা কী জিনিস সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা নিয়ে নেব। তো চলো শুরু করা যাক। তো কোয়ান্টাম সংখ্যা কী জিনিস খুব সহজভাবে যদি আমরা বুঝে নিতে চাই, তাহলে কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুতে ঘূর্ণায়মান যে কোনো একটি ইলেকট্রনের অবস্থান ও প্রকৃতি, বা সঠিকভাবে প্রকৃতি যদি সঠিকভাবে বর্ণনা করার জন্য আমরা কি করি, কিছু নির্দিষ্ট সংখ্যার কিন্তু কাজে লাগাই। তাহলে সেই নির্দিষ্ট সংখ্যা যেগুলো, সেগুলোকেই বলি আমরা কি কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি দাঁড়াচ্ছে? পরমাণুতে ঘূর্ণায়মান যে কোনো একটি ইলেকট্রনের অবস্থান ও প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। এই সংখ্যাগুলোকেই বলি আমরা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আমরা মোটামুটি যেটা জানি সেটা হচ্ছে 4 রকমের। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলেছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল এল দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তারপরে আসলো হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল এম দ্বারা প্রকাশ করি এবং সেটাকে বলি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর একটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এস দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে এই কোয়ান্টাম সংখ্যা আসলে কি সেটা পরিষ্কার করার জন্য আমি একটা উদাহরণ দিতে চাই। কীরকম বিষয়? আমরা দেখতে পাচ্ছি কোনো একটা পরমাণুতে একটা ইলেকট্রন ঠিক কোথায় আছে। একটা পরমাণুতে একটা ইলেকট্রন ঠিক কোথায় আছে, ভাবলাম এটা হচ্ছে একটা পরমাণুর কেন্দ্র। তো এখানে আমরা প্রথমে জেনেছি বিভিন্ন ভিডিওগুলোতে যে এটা আছে একটা কক্ষ, প্রথম কক্ষ, তারপর হচ্ছে দ্বিতীয় কক্ষ, তারপর হচ্ছে তৃতীয় কক্ষ, তারপর হচ্ছে চতুর্থ কক্ষ, এরকম আমরা জেনেছি। এগুলো কক্ষ। এই কক্ষগুলোর আবার নাকি উপকক্ষ আছে, সেটা আমরা জেনেছি। প্রথম কক্ষের একটাই উপকক্ষ, সেটা 1s দিয়ে প্রকাশ করি। 2-এর হচ্ছে 2s 2p, দুটো আছে। তাহলে দুটো শক্তি স্তর আমরা ভাবতেই পারি। এটা হচ্ছে দুটো হচ্ছে 2-এর শক্তি স্তর আমরা ভাবতেই পারি। দুটো হচ্ছে 2-এর, 3টা 3-এর, 4টা 4-এর থাকবে, এরকম আমরা জানি। তো এগুলো হচ্ছে শক্তি স্তর, বিভিন্ন শক্তি স্তর। যদিও এখানে কিন্তু কণা হিসেবে আমরা এখন অবধি বিবেচনা করে এই ছবিটা আঁকতে পেরেছি। কণা হিসেবে কিন্তু ইলেকট্রনকে সবসময় গণ্য করা যাবে না, সেটা হচ্ছে তরঙ্গ রূপে কল্পনা করতে হবে। ফলে এটা আমরা শুধু এনার্জি স্টেটসগুলোর শক্তি স্তরের বিন্যাসের কথা ভেবে এটা ভাবতে পারি। প্রথম কক্ষ, তার একটা উপকক্ষ 1s, 2-এর 2s 2p, তারপর 3-এর 3s 3p 3d, 4s 4p 4d 4f, এরকম ভাবতে পারি। তাহলে এগুলো শক্তি স্তর। এগুলো কিন্তু সঠিকভাবে এরকমটাই হবে এমন নয়, আকৃতি এরকমই হবে এরকম ব্যাপার নয়। এগুলো শক্তি স্তরের জাস্ট ধারণাটা দেওয়ার জন্য এরকম করে আঁকা হলো। তো যাই হোক, এক্ষেত্রে একটা ইলেকট্রন কোথায় আছে, কোনো একটা পরমাণুতে একটা ইলেকট্রন কোথায় আছে? প্রথম কক্ষে। আচ্ছা, প্রথম কক্ষে যদি থাকে, কোন উপকক্ষে? একটাই উপকক্ষ আছে। উপকক্ষের কক্ষক আছে, আবার উপকক্ষের আবার কক্ষক আছে। যদি দ্বিতীয় কক্ষ বা তৃতীয় কক্ষে ভাবলাম থাকলো, একটা ইলেকট্রন আছে তৃতীয় কক্ষে, ঠিক আছে? 3 নং কক্ষে ইলেকট্রন আছে। তাহলে 3 নং কক্ষে আছে, তার কোন উপকক্ষে?
একটা প্রশ্ন থেকে যায়, কোন উপকক্ষে আছে? উপকক্ষে ভাবলাম 3-এর 3টা উপকক্ষ, 3s 3p 3d, আমরা জানি আগেই 3s 3p 3d। এই যে 3টা উপকক্ষ আছে 3s 3p 3d, এর ক্ষেত্রে এবার কোন উপকক্ষে আছে? ভাবলাম 3pতে, ইলেকট্রনও 3pতে আছে। 3pতে আবার 3টা কক্ষক আছে, একটাকে আমরা বলবো px, একটা py, একটা pz, আমরা জানি। তাহলে কোথায় আছে? px এ আছে, py আছে, pz আছে। সেখানে তো আছে ইলেকট্রনটা, সেটা আর ঘূর্ণন কোন দিকে হচ্ছে? ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকেও আবার ঘোরে, সেটা আমরা জানবো ধীরে ধীরে। সেটা কোন দিকে ঘুরছে, এই ঘড়ির কাঁটার দিকে না কি বিপরীত দিকে? সেই প্রশ্নগুলোর উত্তর আমরা সেই ধারণাগুলো পাবো হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যাগুলোর থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম কোয়ান্টাম সংখ্যা আসলে কি, কোনো একটা পরমাণুতে একটা ইলেকট্রন কোথায় আছে এবং তার প্রকৃতিটা কীরকম সেটা আমরা পরে আস্তে আস্তে জানবো। সেইগুলো জানার জন্যই আমাদের কোয়ান্টাম সংখ্যা কিন্তু প্রয়োজন হয়। যেমন ভাবলাম যে কোনো একটা লোক, সে এই মহাবিশ্বের কোন অবস্থানে আছে, তাহলে সেটা জানার জন্য আমাদের কি প্রয়োজন হয়? ভাবলাম মহাবিশ্বের কোনো একটা জায়গার থেকে পৃথিবীতে অবস্থানকারী বা পৃথিবীতে বসবাসকারী কোনো এক ব্যক্তির বাড়িতে কোনো একটা লোক আসবে, তাহলে তাকে কি করতে হবে? তার অ্যাড্রেস দিতে হবে। তাহলে অ্যাড্রেস কি আসবে? প্রথমে আসলো হচ্ছে পৃথিবীতে আসলো, তারপরে আসলো ভাবলাম ইন্ডিয়াতে যেহেতু আমরা আছি, দেশে আসলো। তাহলে প্রথমে হচ্ছে কোন প্ল্যানেট, তারপরে হচ্ছে কোন দেশ, তারপরে কোন রাজ্য, তারপরে কোন জেলা, তারপরে আসবে কোন কি বলবো সেটাকে ব্লক, তারপরে আস্তে আস্তে কোনো গ্রাম, তারপরে কোন জায়গায়। তাহলে এত কিছু আমাদের দিতে হবে যে একটা মহাবিশ্বে একটা ব্যক্তির অবস্থান কোথায় জানার জন্য। তো সেরকমই কোনো একটা পরমাণুতে একটা ইলেকট্রন কোথায় আছে এবং সেই সঙ্গে কি প্রকৃতির সেই ইলেকট্রনটা, শক্তি কত, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়, সেই থাকার সম্ভাবনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা এইগুলোর থেকে ধারণাটা পাবো। এটা হচ্ছে খুব সিম্পল ওয়েতে আমরা কোয়ান্টাম সংখ্যা কী জিনিস সেটা ধারণা নেওয়ার জন্য এই উদাহরণটা দেওয়া হলো। পরিষ্কার? তাহলে এবার আমরা দেখে নিচ্ছি কোন কোয়ান্টাম সংখ্যা কী নির্দেশ করে এবং ধীরে ধীরে আমরা এই একটা পরমাণুতে ইলেকট্রনটা ঠিক কোন জায়গায় আছে, কিভাবে এর থেকে ধারণা পেতে পারি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাকে স্মল এন দ্বারা প্রকাশ করছি আমরা। এনের মান দ্বারা কক্ষের ধারণা পাওয়া যায়, অর্থাৎ কোনো একটা পরমাণুতে কোনো একটা ইলেকট্রন কোন কক্ষে আছে, প্রথম কক্ষে না দ্বিতীয় কক্ষে না তৃতীয় কক্ষে না চতুর্থ কক্ষে না পঞ্চম কক্ষে, সেই ধারণাটা আমরা পেতে পারি। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা একটা ইলেকট্রন কোন কক্ষে আছে সে ধারণা দেয়। এবং এনের তাহলে মানগুলো কী কী দাঁড়াবে? এনের মান 1 2 3 4 5 6 7 8 এরকম করে হতে পারে। তাহলে এনের মানগুলো যেগুলো আছে, এনের মান হতে পারে 1 2 3 4 5 এরকম করে আপ টু ইনফাইনিটি হতে পারে থিওরিটিক্যালি। যদিও আমাদের যে বাস্তবে দেখি আমরা 7টা অবধি কক্ষ পেতে পারি, ঠিক আছে, কিন্তু থিওরিটিক্যালি কিন্তু কক্ষের যে মান, কক্ষের সংখ্যা কিন্তু সেটা আরও বেশি হতে পারে। আমরা দেখেছি সেগুলো যে বোরের তত্ত্বের সাহায্যে, যে একটা পরমাণুর চারপাশে, কেন্দ্রের চারপাশে ইলেকট্রনগুলো কিন্তু সুনির্দিষ্ট কতগুলো কক্ষপথে আবর্তন করতে পারে, সেই সুনির্দিষ্ট কক্ষপথগুলো ধারণা দিচ্ছে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে। প্রথমে এই ধারণাটা কিন্তু, মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণাটা কিন্তু বিজ্ঞানী বোর দিয়েছিলেন, ঠিক আছে। এবার চলে আসবো আমরা পরবর্তী অংশে, গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা কি? আচ্ছা, এটা এল দ্বারা আমরা প্রকাশ করছি। এলের মান দ্বারা উপকক্ষের ধারণা পাওয়া যায়, অর্থাৎ একটা ইলেকট্রন তো আছে, ভাবলাম 3 নম্বর কক্ষে আছে, 3 নম্বর কক্ষের কোন উপকক্ষে আছে সেটা ওই ইলেকট্রনের এলের মান দ্বারা জানতে পারবো। এলের মান আবার কি করবে? এনের মানের ওপর নির্ভর করবে। এলের যে মানটা আছে সেই এলের মানটা কিন্তু এনের কততম মান, এনের 3 হলে এলের কটা মান হবে সেটা 3টা মান হবে, আমরা আস্তে আস্তে জানবো। অর্থাৎ মূল কথা হচ্ছে এলের মানটা কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মানের ওপর নির্ভরশীল। এন এর প্রতিটি মানের জন্য এল এর মানগুলো হয় 0 1 2 আপ টু n-1। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে, এবং মোট
এন সংখ্যক কিন্তু মান পাওয়া যাবে। তাহলে বিষয়টা কি একটু দেখি আমরা। এখানে কি বলা হচ্ছে যে এল এর যে মানটা আছে, এল এর মান কিন্তু এন এর মান এর উপর নির্ভরশীল, এটা জানলাম। আচ্ছা, এল এর মানের উপর নির্ভরশীল এবং মান কতগুলো হবে? একটা এন এর নির্দিষ্ট মানের জন্য এল এর মানগুলো হচ্ছে 0, 1, 2 এরকম করে আপ টু n-1 পর্যন্ত। একটা উদাহরণ দিই। ভাবলাম কোনো একটা ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4, তাহলে এন এর মান 4 হলে এল এর মানগুলো কী কী হবে? এল এর মান একটা 0 আসবে, একটা 1 আসবে, একটা 2 আসবে, একটা 3 আসবে। দেখো 3 মানে হচ্ছে 4 - 1, তাহলে এখানে টোটাল এই কটা মানই পাবো এল এর মান, ঠিক আছে? তাহলে এল এর মানগুলো হচ্ছে, এন এর মান 4-এর জন্য এল এর মানগুলো হচ্ছে 0, 1, 2, 3। তাহলে এখানে টোটাল কটা মান পেলাম? এল এর টোটাল 4টি মান পাওয়া গেল। তাহলে নির্দিষ্ট এনের একটা নির্দিষ্ট মানের জন্য এল এর মান কটা পাবো? 4টা মান পাবো, মানে ওই এন সংখ্যক মান পাবো। মানগুলো কি হবে? 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 করে পূর্ণ সংখ্যা করে করে n-1 পর্যন্ত যাবে। আশা করি বিষয়টা পরিষ্কার হলো। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা নেক্সট কোয়ান্টাম সংখ্যা। সেটা কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেটাকে এম দ্বারা আমরা প্রকাশ করছি। সেটা এম এর মান দ্বারা কক্ষকের ধারণা পাওয়া যায়। আমরা দেখেছি যে একটা ইলেকট্রন একটা কক্ষে আছে, সেখানে কোন উপকক্ষে আছে সেটা জানতে হবে, সেটা পাবো আমরা এল দিয়ে। তারপরে সেই উপকক্ষের মধ্যে আবার কক্ষক আছে, কোন কক্ষকে আছে সেটা আমরা জানতে পারবো এম এর মান দিয়ে। তাহলে এম এর মান দ্বারা কি পাওয়া যায়? কক্ষকের ধারণা পাওয়া যায়। এম এর মান আবার কি করবে? এল এর মানের ওপর নির্ভরশীল। অর্থাৎ এম এর মান কি হবে সেটা এল এর মান কত তার উপর নির্ভর করবে। এল এর প্রত্যেকটি মানের জন্য এম এর মানগুলি হয় প্লাস এল, তার থেকে 1 কমিয়ে, তারপরে আরও 1 কমিয়ে করে করে 0, তারপরে আরও 1 কমিয়ে করে -L পর্যন্ত। অর্থাৎ মোট এম এর যে মান, সেই এম এর মানের সংখ্যা হবে 12+1 সংখ্যক। তাহলে এই বিষয়টা একটু পরিষ্কার করে বলি। আমরা কি দেখলাম? যে এম এর মান কি হচ্ছে? এল এর মান এর উপর নির্ভরশীল। কিসের ধারণা দেয়? এম কক্ষকের ধারণা দেয়। আচ্ছা, এবার ভাবলাম এল এর মান একটা নির্দিষ্ট মান আসলো, ভাবলাম এল এর মান হচ্ছে 3। তাহলে এল এর মান 3-এর জন্য এম এর কি মান হবে? মান হবে হচ্ছে +3, +2, আরও 1 কমিয়ে +1, আরও 1 কমিয়ে 0, আরও 1 কমিয়ে -1, -2, -3। কি দেখতে পাচ্ছি? এল এর একটা নির্দিষ্ট মানের জন্য এম এর মানগুলো কি কি সেটা দেখছি। অর্থাৎ +L থেকে শুরু করব, তারপরে 1 কমিয়ে একটা থাকবে, তারপরে 1 কমিয়ে আরও থাকবে, শেষে একটা 0 আসবে এখানে, তারপরে আবার 1 কমিয়ে -L পর্যন্ত যাব। তাহলে এন এর মান যখন এল এর মান যদি 3 আসে, তাহলে এম এর মান আমরা পাচ্ছি এগুলো। তাহলে এল এর নির্দিষ্ট একটা মানের জন্য এম এর কতগুলো মান পাচ্ছি? এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর মান পাওয়া যাবে 2L+1T। কটা মান পাওয়া যাবে? 2L+1T। কীরকম? যেরকম এল এর মান 3 আসছিল, তাহলে এম এর মান কটা মান পাবো? মান পাবো হচ্ছে 2 × 3 6 + 1 7। দেখি 7টা আসছে কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দেখো, তাহলে এল এর নির্দিষ্ট একটা মানের জন্য
এম এর মানগুলো কি কি সেটা পাবো প্লাস এল থেকে 1 কমিয়ে কমিয়ে 0, তারপর 1 কমিয়ে কমিয়ে মাইনাস এল পর্যন্ত, অর্থাৎ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত পাবো মানগুলো। কটা মান পাবো সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে পাবো 12 + 1t। যদি আমরা আরেকটা উদাহরণ দিই, যদি কোনো ক্ষেত্রে এল = 4 হয়, কথার কথা এল = যদি 4 হয়, তাহলে এম এর কী কী মান পেতে পারি? এম এর মান পেতে পারি +4। আচ্ছা, আগে কটা পেতে পারি? মান পেতে পারি হচ্ছে 2 × L + 1, এতটি মান পাবো। তাহলে 2 × 4 + 1, দ্যাট ইজ 9টি মান পাবো। দেখি 9টি আসে। +4 +3 +2 +1 0 -1 -2 -3 -4। দেখো কটা মান? 1টা 2টো 3টা 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো এইভাবে আমরা মানগুলো পাবো এইভাবে, এবং কটা মান পাবো সেটা হিসাব করবো এই ফর্মুলা দিয়ে। পরিষ্কার হলো? তাহলে এম এর মান কি নির্দেশ করে? যে উপকক্ষের কোন কক্ষকে ইলেকট্রনটা আছে সেই ধারণাটা আমাদের দেয়। এরপরে চলে আসলাম আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস। এম এর প্রতিটি মানের জন্য এস এর 2টি করে মান পাওয়া যায়, এবং মানগুলি হয় একটা প্লাস হাফ এবং অপরটা মাইনাস হাফ। তাহলে এম কি নির্দেশ করে? এই এস ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার কি নির্দেশ করছে? কোনো একটা কক্ষকের মধ্যে একটা ইলেকট্রন যখন থাকবে, সেটা কিন্তু নিজের অক্ষের চতুর্দিকে কিন্তু ঘুরতে পারে। কখনো সেটা ক্লকওয়াইজ, কখনো সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো যে ক্লকওয়াইজ ঘুরে, তখন সেটাকে বলছি আমরা প্লাস হাফ, তার ভ্যালুটা, ভ্যালু বলতে তার কোয়ান্টাম সংখ্যার মানটা। এবং মাইনাস হাফ যখন বলবো, তখন হচ্ছে তার উল্টো দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘটছে বলে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা সেটা বিচার করে নিচ্ছি। তাহলে আমরা জানতে পারছি কি, যে এম এর প্রতিটা মানের জন্য এস এর 2টা করেই মান পাবো। এম এর মান যাই হোক না কেন, এস এর মানগুলো পাবো যে 2টো করে। ভাবলাম কোনো একটা ক্ষেত্রে এম এর মানগুলো হচ্ছে কী কী? ভাবলাম হচ্ছে +1 একটা হচ্ছে 0, একটা -1। তাহলে এই এম এর +1 মানের জন্য এস এর মান পাবো হচ্ছে একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। 0-র জন্য একটা প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। -1-এর জন্য একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। অর্থাৎ এম এর মান কত সেটার উপর নির্ভর না করে এর দুটোই মান হবে প্লাস হাফ মাইনাস হাফ। এই +1-এর জন্য, এই 0-র জন্যও তাই আসবে, এই -1-এর জন্য এইগুলো মান করতে পাবো প্লাস হাফ মাইনাস হাফ। পরিষ্কার? তাহলে এস এর মানগুলো কী কী নির্দেশ করছে আমরা দেখে নিলাম। এবার আমরা চলে যাব যে একটা ছক আমি তৈরি করব, সেই ছকটা আমরা দেখে নিচ্ছি। তো এখন এই কোয়ান্টাম সংখ্যাগুলো যে এন, এল, এম, এস, এদের মানগুলো দিয়ে আমি একটা চার্ট তৈরি করব। তোমরা দেখে নাও চার্টটা কীভাবে তৈরি করছি। তাহলে এন এর মান কি কি হতে পারে? এন এর মান হতে পারে হচ্ছে 1 2 3 আপ টু ইনফাইনিটি হতে পারে। ঠিক আছে? এবং এল এর মান কী কী হতে পারে? এল এর মান হতে পারে 0 1 2 এরকম করে আপ টু n-1 পর্যন্ত হতে পারে। টোটাল কটা মান পেতে পারি? মান পেতে পারি n সংখ্যক মান। অর্থাৎ এনের একটা নির্দিষ্ট মান যদি 3 হয়, তাহলে এল এর মান পাবো 3টা, যদি 2 হয় 2টো, 1 হলে 1টা, এরকম বিষয়। আচ্ছা, এম এর মান কী কী হতে পারে? এম এর মান হতে পারে প্লাস এল, কারণ আমরা জানি এম এর মান এল এর মানের উপর নির্ভর করে। এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর মানগুলো হবে প্লাস এল, 1 কমিয়ে তারপরে কমিয়ে 0-তে আসবে, আরও 1 কমিয়ে 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 -L অবধি যাবে। টোটাল কটা মান পাবো আমি? 2L + 1, এত সংখ্যক মান আমি পেতে পারি। এস এর কী মান পেতে পারি? এস এর হয় প্লাস হাফ মান আসবে অথবা মাইনাস হাফ মান আসবে। অর্থাৎ এম এর প্রত্যেকটা মানের জন্য এস এর 2টা করে মান পাবো, 2টি করে মান পাবো। এটুকু আমরা জেনে ফেললাম। এবার নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে শুরু করি। ভাবলাম কোনো ক্ষেত্রে এন এর মান হবে 1। তাহলে এন এর মান যদি 1 হয়, তাহলে এল এর মান কী হবে? এন সংখ্যক মান পাবো। তাহলে
এনের মান হচ্ছে 1, তাহলে এল এর মান পাবো 1টি, একটা মান পাবো, এবং মানটা কত, 0 থেকে স্টার্ট হয়, তাহলে 0 হবে এল এর মান। আচ্ছা, এল এর মান 0। এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর মান হয় প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। তো প্লাস এল, 0 যেহেতু মান আছে, প্লাস এল করলে প্লাস জিরো মানে 0, তাহলে একটাই মান পাচ্ছি। এখানে বসিয়ে দেখি, এল এর মান 0, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে একটা মানটা কত, 0। আচ্ছা, এম এর প্রত্যেকটা মানের জন্য এস এর মান পাবো দুটো, একটা প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে 1 নম্বর কক্ষের একটা উপকক্ষ, তার একটাই কক্ষ, এবং তার মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা ঘূর্ণন প্লাস হাফ, একটা মাইনাস হাফ। পরিষ্কার হলো? এবার আমি এন এর মান 2 এর জন্য করছি। আচ্ছা, এন এর মান 2 যদি হয়, আমি পুরো মুছে দিয়ে পরিষ্কার করে শুরু থেকে করছি। এন এর মান যদি 2 হয়, তাহলে কি দাঁড়াবে, এল এর মান আসবে কটা, এন সংখ্যক মান আসবে, অর্থাৎ দুটি মান আসবে। কি কি, 0 থেকে স্টার্ট করে, 0 একটা মান আর 1 একটা মান। আচ্ছা, n মাইনাস 1 করলে, 2 মাইনাস 1 করলে 1 আসে, তাহলে 1 অবধি আসলো। তাহলে দেখো, এন এর মান যদি 2 হয়, তাহলে এল এর দুটা মান আসবে, একটা 0 একটা 1। এন সংখ্যক মান হলো কি না দেখে নাও। এবার এল এর মান যদি 0 হয়, তাহলে কি হয়, এম এর মান 0 হয়, আগেই দেখেছি, এবং এস এর মান একটা প্লাস হাফ, আরেকটা হবে মাইনাস হাফ, একটু দেখে নিয়েছি আমরা আগে। আচ্ছা, এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কী হবে, এল এর মান 1 হলে এম এর মান কী হবে, প্লাস এল থেকে শুরু করে, তাহলে প্লাস 1, 1 কমিয়ে করলে 0 হয়ে যাচ্ছে, আরও 1 কমালে হচ্ছে মাইনাস 1। তাহলে দেখো, এল এর মান 1 এর জন্য এম এর মান পাচ্ছি একটা, দুটো, তিনটা মান পাচ্ছি। কতগুলো মান, তিনটা। এল এর মান এখানে 1 বসিয়ে 2 ইন্টু 1 প্লাস 1 করলে 3 আসে, তা তিনটা মান পেয়ে গেলাম আমি, প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত এক এক কমিয়ে কমিয়ে আসলাম। আচ্ছা, এবার এম এর মান প্লাস 1 যদি হয়, এস এর মান হবে দুটো মান, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। আচ্ছা, এম এর মান যদি 0 হয়, তাহলে এস এর দুটো মান, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। এম এর মান যদি -1 হয়, তাহলেও এস এর মান দুটো, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। এটুকু আশা করি পরিষ্কার হলো। তাহলে এইভাবে আমরা চার্ট করতে পারি। তোমরা 3-এরটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর কী মান আসবে, এল এর মান আসবে একটা 0, একটা 1, আর একটা আসবে 2। 0-এর জন্য এম এর মান কী হবে, এই একই রকম। 1-এর জন্য এম এর মান কী হবে, এই একই রকমভাবে। 2-এর জন্য কী মান আসবে এম এর, তার এস এর মানগুলো কী আসবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটুকু মুছে দিলাম। তাহলে এন এর মান 3-এর জন্য এল এর মান আসবে একটা 0, একটা 1, একটা 2। ঠিক আছে? তাহলে এই 0-র জন্য এম এর কী মান আসবে, 1-এর জন্য এম এর কী মান আসবে, সেগুলো দেখে নিয়েছি আগেই, সেম টু সেম, সেগুলো আমি এখানে সাইড করে দিলাম। এল এর মান 2 আসলে এম এর কী মান পাবো, এর মান 2 আসলে এম এর কী মান পাবো, একটা পাবো হচ্ছে +2, প্লাস এল থেকে শুরু, এল এর মান 2, তাহলে +2, 1 কমিয়ে +1, আমি একটু দূরে করছি, +1, 1 কমিয়ে হচ্ছে 0, আরও 1 কমিয়ে -1, 1 কমিয়ে -2, এইরকম 5টা মান পাবো। দেখো কটা মান পেতে পারি আমরা, 12 + 1 সমান, এল এর মান 2, তাহলে 2 দুগুণে 4, প্লাস 1-এ 5, তাহলে 5টা মান, এই 5টা মান পেয়ে গেলাম। এইবার এই +2, এম এর মান +2-র জন্য এখানে দুটো মান পাবো, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। এই +1-এর জন্য আমি দুটো মান পাবো, আমি এটা এরকম করে দিচ্ছি। এই +1-এর দুটো মান পাবো, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। 0-এর জন্য পাবো দুটো মান, প্লাস হাফ, মাইনাস হাফ, আমি একটু এরকম করে দিচ্ছি। এর জন্য পাবো হচ্ছে প্লাস হাফ, মাইনাস হাফ, আমি পাশাপাশি লিখছি এখানে। এর জন্য পাবো হচ্ছে
প্লাস হাফ মাইনাস হাফ। পরিষ্কার হলো? তাহলে এইভাবে আমরা এটা তৈরি করতে পারবো। এখানে জায়গা কম জন্য আমি এখানে সংকুচিত করে দিলাম। তাহলে এরকম n এর মান 4, 5 হলে কী কী হবে, l এর মান কী কী হবে, m এর মান কী কী হবে, s এর মান কী কী হবে তোমরা নিজেরা দেখে নিতে পারো। পরিষ্কার? এবার আমরা দেখে নিচ্ছি যে এল অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার যে আছে, সে এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুসগুলো অর্থাৎ মানগুলো কী কী হলে পরে সেই যে উপকক্ষ, সেই এলের মান দ্বারা যে উপকক্ষগুলো নির্দেশ করে তাদের চিহ্নগুলো কী কী হবে। এলের মান যদি 0 হয় তাহলে উপকক্ষের চিহ্ন হবে এস, অর্থাৎ এস উপকক্ষ বলতে আমরা এলের মান 0 বুঝব। এলের মান 1 হলে সেটা পি উপকক্ষ, এলের মান 2 হলে সেটা ডি উপকক্ষ, এলের মান 3 হলে সেটা এফ উপকক্ষ, এরকম করে জি এইচ এগুলো আসবে। তাহলে এলের মানের সঙ্গে উপকক্ষের চিহ্নের সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কী প্রশ্ন? না, প্রশ্ন হচ্ছে এনএ পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনটির, দ্যাট ইজ যোজ্যতা ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যাগুলির মানের সম্ভাব্য সেটটি দেখাও। তাহলে বিষয়টা কি? এটা করার জন্য প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে নিচ্ছি। এনএ পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে কোন ইলেকট্রনটার কথা বলেছে? সর্ববহিস্থ ইলেকট্রনটি, দ্যাট ইজ যোজ্যতা ইলেকট্রন। কোনটা সেটা? এই যে ইলেকট্রনটা আছে, এটা 3s এর মধ্যে আছে, সেই ইলেকট্রনটার কথা বলা হচ্ছে এখানে। তার কোয়ান্টাম সংখ্যাগুলোর সেটগুলো নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনটা আছে কোথায়? 3s এ। 3 এটা কি নির্দেশ করে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে n এর মান দাঁড়াচ্ছে 3, এখান থেকে n এর মান 3। আচ্ছা, কোন উপকক্ষে আছে? s। s এর ক্ষেত্রে l এর মান কত? আমরা জানি s এর ক্ষেত্রে l এর মান 0। তাহলে পেয়ে গেলাম। এবার বাকি দুটো। আচ্ছা, l এর মান 0 যদি হয় তাহলে m এর মান একটাই হয়, সেটা m = 0। m এর মান যদি 0 হয় তাহলে s এর দুটো মান হয়, একটা হচ্ছে প্লাস হাফ। তাহলে যদি প্লাস হাফ হয় s এর মানটা, তাহলে সেটটা কি? n = 3, l = 0, m = 0, s = প্লাস হাফ। আর যদি s = মাইনাস হাফ হয় তাহলে সেটটা কি? এই মাইনাস হাফটা তো m এর 0 ভ্যালুর জন্যই আসছিল, তাহলে m 0, l 0-র জন্যই আসছিল, সেটা 0, n = 3। তাহলে সেট, দুটো সেট এখানে সম্ভব হচ্ছে। একটা হচ্ছে n = 3, l = 0, m = 0, s = প্লাস হাফ। আর একটা সেট হচ্ছে n = 3, l = 0, m = 0, s = মাইনাস হাফ। হয় এই ইলেকট্রনটার কোয়ান্টাম সংখ্যার সেট এটা হবে, অথবা এটা হবে, এছাড়া অন্য কোনো সেট সম্ভব নয়। বিষয়টা আশা করি পরিষ্কার হলো। এবার আরও কিছু প্রশ্ন এরকম টাইপের, যদি একটা প্রশ্ন করি নিচের, তাহলে প্রশ্নটা কি? নিচের কোন সেটটি সম্ভব? এখানে এ বি সি ডি 4টি কোয়ান্টাম সংখ্যার সেট দেওয়া হলো, 4টি আলাদা আলাদা ইলেকট্রনের জন্য যদি বলি আমরা, তাহলে এখানে সবগুলো কিন্তু সম্ভব নয়। তাহলে দেখি কোনটা সম্ভব কোনটা সম্ভব। n = 2 আছে এটাতে, l = 2 বলছে। আচ্ছা, n = 2 হলে l এর মানগুলো কী কী হতে পারে? 0 এবং 1 হতে পারে। 2 কি হতে পারে? পারে না, ফলে এটা সম্ভব নয়। গেল? আচ্ছা, এরপরের কেসে যাচ্ছি। n = 2, l = 1 হতে পারে, কারণ n এর মান 2 হলে l এর মান 0 আর 1 হতে পারে। l এর মান 1 হলে m এর মানগুলো কি? +1, 0, -1 হবে, এখানে +2, ফলে এটা এই জায়গাটায় গণ্ডগোল আছে, সম্ভব নয়। এরপরে হচ্ছে n = 3, l = 2 সম্ভব, অসুবিধা নেই। n এর মান 3 হলে l এর মান হতে পারে 0, 1, 2 হতেই পারে। l এর মান 2 হলে m এর মান 0 হতেই পারে, কারণ l এর মান 2 হলে m এর মানগুলো হচ্ছে +2, +1, 0, -1, -2 হতেই পারে, সম্ভব। s এর মান +হাফ হতেই পারে, সম্ভব। আর এই সেটটা সম্ভব। আচ্ছা, এই সেটটা দেখি সম্ভব কি সম্ভব না। n = 4, l = 4 না, আবার সমান। n = 4 হলে l এর মান কিন্তু 1 কম হবে, ম্যাক্সিমাম মানটা n এর কম হবে, তাহলে 4 হতে পারে না, ফলে এখানের জন্য সম্ভব নয়। তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল।
তাহলে এরকম ধরনের আরও কিছু প্রশ্ন আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে এই অবধি থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।